খবর শুনছেন হুগলি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কেন্দ্র দেয়নি, কথা রাখলেন মমতা, ডিসেম্বরেই মিলবে আবাস যোজনার টাকা। মমতা না তার দফতর, কে ঠিক? ডিভিসি বিতর্ক নিয়ে হাইকোর্টে যাচ্ছি, অধীরের হুঁশিয়ারি পাশের শুভঙ্কর। ই শ্রম কার্ড থাকলে ৩,০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদি। আরজিকর আবহের স্বাস্থ্য বর্জ্য নিয়ে উত্তাল কলকাতা পুরসভার সড়ক তৃণমূল কাউন্সিলর। কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে, বন্যা পরিস্থিতি দেখে বললেন রচনা, মিউজিয়াম কটাক্ষ বিজেপির। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্র টাকা বরাদ্দ করেনি, তাই রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে। আবাস যোজনার প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে 1,20,000 এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য 1,30,000 বরাদ্দ করল রাজ্য সরকার। বুধবার নবান্নে মুখ্য সচিব মনোজ পান্থের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক হয়। প্রশাসনিক সূত্রের খবর, সেখানে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে। এদিনই গাইডলাইন প্রকাশ করা হয়। যাদের 3-4 চাকার গাড়ি, 3-4 চাকার কৃষিজ যন্ত্র রয়েছে তারা পাবেন না। মাসিক 15,000-এর বেশি আয়ের পরিবার এবং ইনকাম ট্যাক্সের অধীন পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবে না। পাশাপাশি যাদের লড়াই একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি আছে এবং যাদের 5 একর অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। অর্থাৎ যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা আদৌ বাড়ি পাবেন কিনা তা খতিয়ে দেখতেই এই ওপি টাকা দেওয়া হবে 2 দফায়। প্রথম দফায় 60,000, বাকি দ্বিতীয় দফায় 21 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে। 14 নভেম্বরের মধ্যে ক্রস চেকিং এর কাজ শেষ করতে হবে। 21 থেকে 27 নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও, জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া থাকবে। কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন। 13 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকার অনুমোদন দেবে। 20 ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। ডিভিসি বিতর্ক নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বুধবার ধর্মতলা ধর্ণামঞ্চ থেকে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না তার দফতর, ডিভিসি নিয়ে কে সঠিক কথা বলছে তিনি তা জানতে চান। বাংলার মানুষের সংশয় দূর করার জন্য এই প্রশ্নের উত্তর প্রয়োজন। সেই কারণেই তিনি হাইকোর্টে জনস্বার্থ মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য প্রথম থেকে ডিভিসির জল ছাড়ার সিদ্ধান্তকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, রাজ্যকে না জানিয়ে জল ছাড়ে ডিভিসি। রাজ্যের আপত্তি শোনা হয় না। আবার সম্প্রতি প্রকাশ্যে আসা একটি নথিতে দেখা গিয়েছে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেদিন মমতা চিঠি দিয়েছেন তার 3 দিন আগেই বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে 8টি জেলাকে সতর্ক করেছিল নবান্ন। অর্থাৎ ডিভিসি যে জল ছাড়তে পারে সেই সংক্রান্ত সতর্কতা ছিল নবান্নের কাছে। এখানেই অধীর প্রশ্ন তুলেছেন, মমতা নিজে নাকি তার দফতর? সঠিক কথা কে বলছে? ধর্মতলা ধর্ণামঞ্চে অধীর চৌধুরী। বুধবার অধীর বলেন, মমতা এর আগেও ম্যানমেড বন্যার কথা বলেছেন, এখনো বলছেন। আমি এই বিষয়ে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর তদন্ত হোক। এটা কেন্দ্রের দোষ, রাজ্যের দোষ না উভয়ের দোষ? বাংলার মানুষ তা নিয়ে সংশয়ে আছেন। তিনি আরো বলেন, আমি 5 বারের সাংসদ ছিলাম, আমি এই বিষয়ে বিস্তারিত জানি। 1964 সাল থেকে বন্যা নিয়ন্ত্রণের চুক্তি চলছে। প্রথমে বিহার, বাংলা এবং ডিভিসির মধ্যে এই চুক্তি হয়েছিল। বিহার ভেঙে যাওয়ার পর ঝাড়খণ্ড, বাংলা এবং কেন্দ্রের মধ্যে চুক্তি হয়। ডিভিসি একার সিদ্ধান্ত নিয়ে জল ছাড়তে পারে না। রাজ্যের বিভিন্ন জেলাকে তো 7 দিন আগে থেকেই সতর্ক করা হয়েছিল ডিভিসি জল ছাড়তে পারে। তাহলে মুখ্যমন্ত্রী সঠিক না তার দফতর সঠিক? এটা স্পষ্ট হওয়া দরকার। ডিভিসির ঘাড়ে দোষ চাপিয়ে তৃণমূল নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে, দাবি অধীরের। তিনি বলেন, আমার জেলাতেও বন্যা হয়। আমি কান্দি মাস্টার প্ল্যান বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছি বন্যা কিভাবে ঠেকাতে হয়। কান্দি এবং ঘাটাল মাস্টার প্ল্যান তো একই সময়ের। কান্দি মাস্টার প্ল্যানের পর বন্যা সেখানে অতীত হয়ে গেছে, কিন্তু ঘাটাল খাটাল হয়ে পড়ে আছে। সেখানে কাজের কাজ হচ্ছে না, বন্যায় মানুষ মরছেন। মুখ্যমন্ত্রী তাদের পাশে না দাঁড়িয়ে অন্য জেলায় ঘাড়ে দোষ চাপিয়ে নিয়ে
বাঁচার চেষ্টা করছেন। উল্লেখ্য, আরজিকর কাণ্ডে প্রতিবাদে হাইকোর্টের অনুমতিতে বুধবার থেকে ধর্মতলায় ধর্নায় বসেছে কংগ্রেস। দুদিনের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তারা। বুধবার সেই ধর্না মঞ্চের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে পাশে নিয়েই বসেছিলেন অধীর। ডিভিসি বিতর্কে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্তও তিনি জানিয়েছেন দলের ওই মঞ্চ থেকেই। বেকার যুবক যুবতী এবং শ্রমিকদের জন্য কেন্দ্র সরকার এক বড় ধরনের সুখবর এনেছেন। ই শ্রম কার্ডের মাধ্যমে টাকা পাবে ভারতবর্ষের শ্রমিকরা। তবে এবার প্রশ্ন হলো, ই শ্রম কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীদের কি যোগ্যতা পূরণ করতে হবে এবং কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের প্রয়োজন, এসব প্রশ্নের উত্তর পাবেন এই আর্টিকেলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতবর্ষের শ্রমিকদের জন্য এই ই শ্রম কার্ডের ব্যবস্থা করেন। মূলত অসংগঠিত শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য ই শ্রম কার্ডের সুবিধা চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যাদের স্থায়ী আয়ের কোনো উৎস নেই তাদের ভবিষ্যৎ নিরাপত্তা দেওয়া। আবেদন করতে গেলে প্রার্থীদের ন্যূনতম 16 বছর হতে হবে। এই প্রকল্পের উপভোক্তারা 60 বছর বয়স হলেই 3000 টাকা করে পেনশনের সুবিধা পাবে। এখনো পর্যন্ত ভারতবর্ষে প্রায় 20 কোটি মানুষ এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছে এবং প্রায় 2 কোটির বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করলে উপভোক্তারা যে সুবিধাগুলি পাবে সেগুলি হলো: 1. 60 বছর বয়স হলে 3000 টাকা করে প্রতি মাসে পেনশন পাবেন। 2. দুর্ঘটনার কারণে মৃত্যু বা অঙ্গহানি হলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবে। আংশিক অঙ্গহানি হলে আর্থিক সহায়তার পরিমাণ 1 লক্ষ টাকা। 3. যাদের নিজস্ব বাড়ি নেই তাদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করবে কেন্দ্র সরকার। 4. গর্ভবতী মায়েদের জন্য আর্থিক সাহায্য করবে কেন্দ্র সরকার। 5. ই শ্রম কার্ডধারীদের সন্তানদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করবে কেন্দ্র সরকার। ই শ্রম কার্ডের যোগ্যতা: 1. আবেদনকারীদের বয়স হতে হবে 16 থেকে 59 বছরের মধ্যে। 2. যারা আয়ের নির্দিষ্ট উৎস পান না তারাই আবেদন করতে পারবে। 3. যারা সরকারকে আয়কর প্রদান করেন তারা আবেদন করতে পারবেন না। 4. ইপিএফও বা ইসিআইসি এর সদস্যরা এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন না। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিগুলি হলো: 1. আবেদনকারীর আধার কার্ড। 2. প্যান কার্ড। 3. নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি। 4. ব্যাংক অ্যাকাউন্টের বিবরণের জন্য পাস বইয়ের প্রথম পাতার কপি। 5. আধার কার্ডের সাথে লিংক থাকা মোবাইল নাম্বার। ই শ্রম কার্ডের আবেদন প্রক্রিয়া: ই শ্রম কার্ডের আবেদন করতে হলে আপনাকে কোনো সাইবার ক্যাফেতে যেতে হবে না, খুব সহজেই বাড়িতে বসে আবেদন করতে পারবেন। 1. প্রথমে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান। 2. সেখানে নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। 3. রেজিস্ট্রেশন অন ই লেবার অপশন নির্বাচন করুন। 4. আপনাকে একটি মোবাইল নাম্বার এন্টার করতে বলবে, সেখানে আধার কার্ডের সাথে লিংক থাকা নাম্বারটি ইনপুট করুন। 5. ওই নাম্বারে একটি ওটিপি আসবে, সেটি সঠিকভাবে ইনপুট করুন। 6. এরপর আপনার সম্পূর্ণ বিবরণ সঠিকভাবে পূরণ করুন। 7. আবেদন করার পর আপনার স্থিতি চেক করুন। এবার স্বাস্থ্য বজ্র বিষয় নিয়ে পুরো অধিবেশনের সরব তৃণমূল কাউন্সিলর। আরজিকর হাসপাতালের স্বাস্থ্য বজ্র দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। তারই মধ্যে এবার কলকাতা পুরসভার স্বাস্থ্য বজ্র বিষয়টি উঠে এলো। কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে স্বাস্থ্য বজ্র নিয়ে পুরসভার অধিবেশনে প্রশ্ন তোলেন। কত স্বাস্থ্য বজ্র কলকাতা পুরসভা সংগ্রহ করে? সংগৃহীত চিকিৎসা বজ্রের অর্থমূল্যই বা কত? সেগুলি পুনর্ব্যবহারযোগ্য কোনো প্ল্যান্ট রয়েছে কিনা? এই ধরনের একাধিক প্রশ্ন উত্থাপিত হয় পুরসভার অধিবেশনে। উত্তর দিতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, গোটা শহরে 193 কেজি চিকিৎসা বজ্র কলকাতা পুরসভা সংগ্রহ করে থাকে, কিন্তু সেগুলির জন্য কলকাতা পুরসভা কারো কাছ থেকে কোনো মূল্য নেয় না। প্রসঙ্গত, কলকাতা পুরসভা বিভিন্ন এজেন্সি নিয়োগ করে এই চিকিৎসা বজ্র সংগ্রহ করে থাকে। এই এজেন্সিগুলিকে টাকা দিয়ে থাকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে টাকা পায়। পুরসভা সম্প্রতি মেয়র পরিষদ বৈঠকে একটি প্রস্তাব পাশ করেছে, যেখানে সিদ্ধান্ত হয়েছে এই চিকিৎসা বজ্র পুনরায় ব্যবহারের জন্য একটি কনসাল্টিং এজেন্সিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। সে ব্যাপারে টেন্ডারও হয়ে গিয়েছে। শীঘ্রই নতুন প্ল্যান্ট তৈরি হবে। মূলত চিকিৎসা বজ্র নিয়ে নতুন করে কলকাতা পুরসভায় যাতে কোনো রকম দুর্নীতি বাসা না বাঁধতে পারে, সে কারণে চিকিৎসা বজ্র নিয়ে রীতিমতো তৎপর প্রশাসন। তারই প্রতিফলন দেখা যাচ্ছে সামগ্রিকভাবে। বানবাসী হুগলি জেলার বলাগড়ের বিস্তীর্ণ এলাকা।
সাংসদকে পেয়েই ক্ষোভ উগরে দিলেন দুর্গতরা। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার বলাগড়ে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাকে সামনে পেয়ে ভাঙন নিয়ে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী। বড় বড় নেতারা কেন জানে না যে বস্তা দিলে থাকবে না, নিজেরা ইনকাম করেছে, আমাদের জন্য কিছু করেনি, নিজেদের পকেট ভরেছে। তৃণমূল সাংসদের কাছে নালিশ গ্রামবাসীদের। বুধবার বলাগড়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান হুগলি তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। চাঁদরা, মিলননগর, চর খয়রামারি সহ ভাঙন ও বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন দিদি নাম্বার 1। ডিভিসির জল ছাড়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই গলা মেলান তিনি। রচনা বলেন, যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। মুখ্যমন্ত্রী যে বিষয়ে বলেছেন সে বিষয়ে আমি কিছু বলবো না, উনি আমাদের গুরুজন। তারপরই তার বিতর্কিত মন্তব্য, সাধারণ মানুষ এমন সমস্যার মধ্যে পড়েছেন, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, মানুষের বাড়ি ঘর কিচ্ছু নেই, সকলে রাস্তায় বেরিয়ে পড়েছেন, আর ওরা বলছেন নাকি জানিয়ে জল ছেড়েছেন। সত্যিটা কি আমাদের এই মুহূর্তে জানা নেই। বলাগড়ে ভাঙন নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যানের কথা বলতে গিয়ে সাংসদ বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান হয়েছে, কেন্দ্র করেনি, মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। তৃণমূল সাংসদের এই বক্তব্যকেই তীব্র কটাক্ষ করেছে বিজেপি। হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেছেন, মুখ্যমন্ত্রীর উচিত হুগলির সাংসদকে মিউজিয়ামে রাখা। সাংসদ বলছে কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে। জল কুইন্টালে কবে থেকে মাপা হয়? আমরা তো জানি কিউসেকে জল মাপা হয়। বলছে ঘাটালে মাস্টার প্ল্যান করে দিয়েছে দিদি। ঘাটালে মাস্টার প্ল্যান করে দিলে দেব লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতেন না। ন্যূনতম জ্ঞান নেই বলে ভুলভাল বকছেন উনি। কপালে দুঃখ সাধারণ মানুষের। রচনা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে বেরিয়ে সিঙ্গুরের গরুর দুধ থেকে তৈরি দই কেন ভালো তার ব্যাখ্যা দিয়েছিলেন। রাইস মিলের চিমনির ধোঁয়ার শিল্প দেখেছিলেন, জানিয়ে সেই সময় বিস্তর মিম ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে অবশ্য সাংসদ বলেছিলেন, মিম তার ভালোই লাগে। বিজেপির এক নেতার কটাক্ষ, মিম তৈরির রসদ উনি নিজেই দেন, যারা মিম করেন তাদের আর দোষ কি। আজ এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন।